আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফিস স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো, এই সমস্ত তথ্যই হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন তথ্য তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে পিজিতে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএ, এমএসসি এবং এমকম। এই তিন টাইপের কোর্স তোমাদের এখানে পিজিতে করানো হয়, এবং এখানে তোমাদের এমএ, এমএসসি এবং এমকম এর মধ্যে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি, এডুকেশন। তো এই 6টি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপরে যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ইকোনমিক্স, মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন। তো এই 6টি কোর্স সায়েন্সের মধ্যে অ্যাভেলেবেল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপর হচ্ছে কমার্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলো হচ্ছে এমকম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স এবং হচ্ছে এমকম ইন মার্কেটিং। তো এই দুটি কোর্স আছে, এবং এই দুটি কোর্স হচ্ছে প্রত্যেকটি 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের একটি মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে। তো এই পার্সেন্টেজটা তোমাদের কিসের পার্সেন্টেজ লাগবে এবং সেই পার্সেন্টেজটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে সেটা একটু আগে আমরা জেনে নেবো, তারপরে আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাটা দেখবো। তো এখানে তোমাদের যে পার্সেন্টেজটা লাগবে সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির কেবলমাত্র অনার্সের পার্সেন্টেজ লাগবে। তো তোমরা এই অনার্সের পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেশন করবে, তো তোমাদের সম্পূর্ণ গ্র্যাজুয়েশন ডিগ্রিতে তোমরা যতগুলি অনার্স পেপার পড়েছো বা যতগুলি মেজর পেপার পড়েছো, কেবলমাত্র সেই সমস্ত অনার্স পেপার বা সেই সমস্ত মেজর পেপারগুলির মার্কস নিয়ে তোমাদের এখানে গড় মার্কস বা অ্যাগ্রিগেট মার্কসটাকে ক্যালকুলেশন করতে হবে। এবং এখানে তোমাদের জানিয়ে রাখি যে যে সকল ক্যান্ডিডেটদের এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট হয়নি, অর্থাৎ যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে, কিছুদিনের মধ্যে ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে বা পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি, সেই সকল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তারা তাদের অনার্সের অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করবে। তাদের যতদূর পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে ততদূর পর্যন্ত তারা যতগুলি অনার্স পেপার পড়েছে বা যতগুলি মেজর পেপার পড়েছে, কেবলমাত্র সেই সমস্ত অনার্স বা মেজর পেপারগুলির মার্কস নিয়ে তারা তাদের গড় মার্কসটাকে ক্যালকুলেশন করবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি এক এক করে দেখে নেব। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলিতে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য বেঙ্গলি অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 50% মার্কস থাকলেই তোমরা এখানে বেঙ্গলির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি, এসটি, ওবিসি, রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে বেঙ্গলি অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে ইংলিশে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের তাদের এখানে ইংলিশ অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা এসসি, এসটি, ওবিসি, রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের এখানে ইংলিশ অনার্সে অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে
45% মার্কস থাকলে তারা এখানে ইংলিশের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে হিস্ট্রিতে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের হিস্ট্রি অনার্সে অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে হিস্ট্রি অনার্সে অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের পলিটিক্যাল সায়েন্সের অনার্সে অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে পলিটিক্যাল সায়েন্সের অনার্স ডিগ্রিতে অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে সোশ্যালজিতে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের সোশ্যালজি অনার্সে অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে সোশ্যালজি অনার্সে অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের এডুকেশনে অনার্স ডিগ্রিতে অথবা মেজর ডিগ্রিতে অথবা বিএড ডিগ্রিতে অথবা এমএ ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস থাকলেই তারা এখানে এডুকেশনের জন্য আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে এডুকেশনে অনার্স ডিগ্রিতে অথবা মেজর ডিগ্রিতে অথবা বিএড ডিগ্রিতে অথবা এমএ ডিগ্রিতে যদি কমপক্ষে যদি 45% যদি মার্কস থাকে তাহলে তারাও এখানে এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তো ফিজিক্সে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের ফিজিক্স অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে ফিজিক্স অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস থাকলেই তারা এখানে ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপরে যে কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রিতে অথবা মেজর ডিগ্রিতে অথবা কম্পিউটার সায়েন্সের সমতুল্য যে সমস্ত ডিগ্রিগুলি আছে যেমন বিআইটি বা বিসিএ বা আরো অন্যান্য যে সমস্ত কম্পিউটার সায়েন্সের অনার্সে রিলেটেড যে সমস্ত কোর্সগুলি আছে সেই সমস্ত ডিগ্রিগুলিতে যদি তোমাদের কমপক্ষে 55% যদি মার্কস থাকে তাহলে তোমরা এখানে কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ফিজিক্স অথবা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইলেকট্রনিক্সে অনার্স ডিগ্রিতে অথবা মেজর ডিগ্রিতে যদি তোমাদের কমপক্ষে 55% যদি মার্কস থাকে এবং যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে কম্পিউটার সায়েন্স বিষয়টাকে যদি তোমরা জেনারেল ইলেকটিভ বা মাইনর সাবজেক্ট হিসাবে পড়ে থাকো তাহলেও তোমরা এখানে কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে কম্পিউটার সায়েন্সের অনার্স ডিগ্রিতে অথবা মেজর ডিগ্রিতে অথবা কম্পিউটার সায়েন্সের অনার্স ডিগ্রির সমতুল্য যে সমস্ত ডিগ্রিগুলি আছে যেমন বিআইটি বা বিসিএ বা আরো অন্যান্য যে সমস্ত কম্পিউটার সায়েন্সের অনার্স ডিগ্রির সমতুল্য যে সমস্ত ডিগ্রিগুলি আছে সেই সমস্ত ডিগ্রিগুলিতে যদি কমপক্ষে যদি 45% যদি মার্কস থাকে তাহলে তারা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ফিজিক্স অথবা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইলেকট্রনিক্সে অনার্স ডিগ্রিতে অথবা মেজর ডিগ্রিতে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে এবং তার সঙ্গে যদি তোমরা গ্র্যাজুয়েশন ডিগ্রিতে কম্পিউটার সায়েন্স বিষয়টাকে যদি তোমরা জেনারেল ইলেকটিভ বা মাইনর সাবজেক্ট হিসাবে পড়ে থাকো তাহলেও তোমরা এখানে কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ডেটা সায়েন্সে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের ডেটা সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্স অথবা ফিজিক্সে অনার্স ডিগ্রি অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস থাকলেই তোমরা এখানে ডেটা সায়েন্সের জন্য আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে ডেটা সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্স অথবা ফিজিক্সের অনার্স ডিগ্রিতে অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে ইকোনমিক্সে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের ইকোনমিক্স অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে ইকোনমিক্স অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিতে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের মাইক্রোবায়োলজি অথবা জুওলজি অথবা বোটানি অথবা লাইফ সায়েন্স অথবা সাইকোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজি অথবা মলিকুলার বায়োলজি অথবা জেনেটিক্সে অনার্স ডিগ্রি অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে মাইক্রোবায়োলজি অথবা জুওলজি অথবা বোটানি অথবা লাইফ সায়েন্স অথবা সাইকোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজি অথবা মলিকুলার বায়োলজি অথবা জেনেটিক্সে অনার্স ডিগ্রিতে অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে ফুড সায়েন্স
অ্যান্ড নিউট্রিশনে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের তাদের এখানে ফুড সায়েন্স অথবা নিউট্রিশন অথবা লাইফ সায়েন্স অথবা মাইক্রোবায়োলজি অথবা জুওলজি অথবা বোটানি অথবা সাইকোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজিতে অনার্স ডিগ্রি অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে। এবং যারা এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে ফুড সায়েন্স অথবা নিউট্রিশন অথবা লাইফ সায়েন্স অথবা মাইক্রোবায়োলজি অথবা জুওলজি অথবা বোটানি অথবা সাইকোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজিতে অনার্স ডিগ্রিতে অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস থাকলে তোমরা এখানে ফুড সায়েন্স এবং নিউট্রিশনের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা কমার্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন সেগুলো আমরা দেখে নেব। তো আমাদের কোর্সগুলো হচ্ছে এমকম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স এবং হচ্ছে এমকম ইন মার্কেটিং। তো এই দুটি কোর্সের মধ্যে তুমি যাতেই আবেদন করো না কেন দুটির ক্ষেত্রে তোমাদের একই যোগ্যতা লাগবে। তো এই দুটি কোর্সে আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের বিকম অথবা বিবিএ অথবা বিএমএস অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস লাগবে। এবং যারা এসসি এসটি ওবিসি রোমান ক্যাথলিক এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের এখানে বিকম অথবা বিবিএ অথবা বিএমএস অনার্স অথবা মেজর ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস লাগবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ এমএ এমএসসি এবং এমকম এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশন অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা আরও যে সমস্ত প্রয়োজনীয় কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন ডিগ্রিটা কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 5 ইয়ারে পাস করেছে অর্থাৎ যারা 2020 2021 2022 2023 2024 এবং 2025 এই সমস্ত সালগুলিতে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস করেছে বা পাস করবে কেবলমাত্র তারা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ লিমিট কি আছে, তো এখানে তোমাদের আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিটস অর্থাৎ বিভিন্ন বিষয়ে তোমাদের কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি জেনে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে টোটাল 50টি মতো সিট আছে, ইংলিশে টোটাল 88টি মতো সিট আছে, হিস্ট্রিতে টোটাল 48টি মতো সিট আছে, পলিটিক্যাল সায়েন্সে টোটাল 57টি মতো সিট আছে, সোশ্যালজিতে টোটাল 40টি মতো সিট আছে, এডুকেশনে টোটাল 20টি মতো সিট আছে। তারপরে যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলো এবার আমরা দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্সে টোটাল 42টি মতো সিট আছে, কম্পিউটার সায়েন্সে টোটাল 72টি মতো সিট আছে, ডেটা সায়েন্সে টোটাল 52টি মতো সিট আছে, ইকোনমিক্সে টোটাল 59টি মতো সিট আছে, মাইক্রোবায়োলজিতে টোটাল 59টি মতো সিট আছে। তারপরে যে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনে টোটাল 60টি মতো সিট আছে। তারপরে যে কমার্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলো আমরা দেখে নেবো। তো এমকমে তোমাদের টোটাল 75টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলি। তো বেঙ্গলির তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 18,350 টাকা এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 12,350 টাকা। তারপর হচ্ছে ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং সোশ্যালজি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি হলে না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই সমস্ত কোর্সগুলির ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 63,200 টাকা এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 45,200 টাকা। তারপর হচ্ছে এডুকেশন। তো এই কোর্সের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 62,100 টাকা এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 44,600 টাকা মতো। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি কি আছে। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তো ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 78,200 টাকা এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 51,200 টাকা। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সের
ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 86,700 টাকা এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 63,200 টাকা। তারপর হচ্ছে ডেটা সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 94,200 টাকা এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 75,200 টাকা। তারপর হচ্ছে ইকোনমিক্সের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 67,200 টাকা এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 45,200 টাকা। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি এবং ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। তো এই দুটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন, দুটিরই কোর্স ফি একই। তো এই দুটি কোর্সের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 90,200 টাকা এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 63,200 টাকা। এবার আমরা কমার্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে এমকম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স এবং হচ্ছে এমকম ইন মার্কেটিং। তো এই দুটি কোর্সের মধ্যে তুমি যাতেই ভর্তি নাও না কেন, দুটিরই ফি স্ট্রাকচার একই। তো এই দুটি কোর্সের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 71,700 টাকা এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 54,200 টাকা মতো। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এমএ, এমএসসি এবং এমকম এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, সমস্ত কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এই কলেজের বিভিন্ন পিজি কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তারপর তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এবং সিলেক্টেড ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর যারা সিলেক্টেড হবে তাদের ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর যে সকল ক্যান্ডিডেটরা ডকুমেন্ট ভেরিফিকেশনে পাস হয়ে যাবে, যাদের ডকুমেন্ট ঠিকঠাক থাকবে, তাদেরকে অ্যাডমিশন ফি পেমেন্ট করার জন্য অ্যালাউ করা হবে। তারপর যাদেরকে অ্যাডমিশন ফি পেমেন্ট করার জন্য অ্যালাউ করা হবে, তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে। সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যে কোর্সে ভর্তির জন্য অ্যালাউ করা হয়েছে, সেই কোর্সের যে অ্যাডমিশন ফিটা থাকবে, সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং অ্যাডমিশন ফি পেমেন্ট করলেই তোমার ভর্তিটা ফাইনাল হয়ে যাবে। তো এইভাবে তোমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার পিজি কোর্সের ভর্তিটাকে সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এমএ, এমএসসি এবং এমকম এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় জুন জুলাই মাসের দিকে শুরু হয়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের সমস্ত পিজি কোর্সের ভর্তি জুন জুলাই মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডের একটু আধটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই প্রতিনিয়তই তোমাদের এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহিত হবে। ধন্যবাদ।